আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই যে করলার গাছটা দেখছেন এটা তুলে দেব। তুলে দিয়ে আজকে পেঁয়াজের বীজ বপন করব। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পেঁয়াজের বীজ বপনের কৌশল এবং সর্বশেষ এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন মাটি তৈরির প্রক্রিয়া আমি দেখাবো। তা এই যে গাছটা দেখছেন, এই গাছটা বৃদ্ধ হয়ে গেছে। আমি অনেক করলা খেয়েছি ৫-৬ কেজি। তা এখন তো করলার দাম আসলে ৳১২০ করে কেজি হয়ে গেছে। তা সেই করলা এখন ধর কমে গেছে, কম ধরতেছে। এ কারণেই গাছও বয়স হয়ে গেছে। এ কারণে গাছটা রাখতে চাচ্ছি না। আমি এই গাছটা পরিষ্কার করে দিয়ে, কেটে দিয়ে তারপরে আমি পেঁয়াজের বীজ বপন করে দিব। কারণ সামনে পেঁয়াজের মৌসুম আসতেছে। এইজন্য পেঁয়াজের বপন করব। তা এই যে দেখছেন এই বেডটা ১৮ বর্গ ফুট বেড এবং আমি ওইটা কেটে ফেলেছি। কেটে কেটে তারপরে যে মাটিটা পরিষ্কার করে দিচ্ছি। এরপরে হচ্ছে দেখেন এই যে সিরাজটেকের যে উম কোকো ডাস্ট আছে, ওই কোকো ডাস্ট দিয়ে দিব। কারণ পেঁয়াজের জন্য কিন্তু মাটি অত্যন্ত ঝুরঝুরে হতে হয় এবং ফাঁকা হতে হয়। তাছাড়া পেঁয়াজ কিন্তু গজাবে না। এইজন্য আমি যদি কোকো ডাস্ট ভিতরে দিয়ে দেই তাহলে পেঁয়াজ গজাবে এবং বেডের নিচেই দেখুন কত পরিষ্কার থাকে এবং সবসময় শুকনো থাকে। তা এভাবেই বেডের নিচে প্রায় ১ ফুট উঁচু থাকে তো, শিকড় প্রযুক্তি বেডগুলো এভাবেই করা হয়। মেইনলি ছাদ থেকে অনেক উপরে নিচে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, সেজন্য ওভাবে করা। তা যাই হোক এভাবে আপনারা বেডটা করেন এবং এই যে বেডের মাটি উঠানোর পরে দেখেন নিচে বস্তা দিয়েছিলাম। কিন্তু বস্তা উঠানোর পরে যে এই যে কাঠগুলো দেখতে পারছেন, তা আসলে বস্তার থেকে পলি সবচেয়ে ভালো। পলি হচ্ছে কাঠের সংস্পর্শে আসে না। কারণ পলি দিলে কাঠটা ভালো থাকে এবং এই যে এটা হচ্ছে প্রাকৃতিক নাঙ্গল বলা হয় কেঁচো। এই কেঁচো কিন্তু মারবেন না, হ্যাঁ? কেঁচো উপকারী। মাটি উঠানোর পরে ঠিক এরকম দেখা যাবে, হ্যাঁ? আমি এরপরে এই যে এই কাঠের একটা কাঠ একটু নষ্ট হয়েছিল। আসলে ১ বছর হয়ে গেছে। এই কাঠ সিজনিং করা ছিল না। সিজনিং করলে দীর্ঘদিন যাবে আশা করা যায়। তারপরে ব্যবহার তো নিজের কাছে। তা এই যে এই জাতের পেঁয়াজ কালাশ পেঁয়াজ এটা ইন্ডিয়ান থেকে আনা। আমাকে একজন উপহার দিয়েছে। সেটা নিয়ে আমি শুরু করব এবং সকল ধরনের সার এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় বলি, এটা হচ্ছে ঘুম ভাঙানো। এটা হচ্ছে পেঁয়াজের বীজ। এই এই বীজ কিন্তু আপনারা হাত দিয়ে ডলে দিবেন। এটাকে ঘুমান্ত অবস্থা, সুপ্ত অবস্থা থেকে জাগা অবস্থায় আনতে হয় এবং ২০ মিনিট রোদে রেখে দিতে হবে। ২০ মিনিট রোদে রেখে দিবেন এবং এই যে পলিথিন দেখছেন, এই পলিথিন কিন্তু আমি এখন বিছাবো কারণ বস্তাদের পানি লিজিং বেশি হয়ে যায়। হুম? এই যে এই মাটিগুলো সবকিছু মিশানো হয়ে গেছে। মিশানোর পরে এই পলিথিন এক পাশ থেকে সিদ্ধ করতে হবে। কারণ পানি যেন বেশি বেরোয় না যায়। কারণ এখন সামনে শীতকাল, হ্যাঁ? শীতকালে কিন্তু পানির সেচ লাগে। এইজন্য খুব বেশি না করে এক পাশ থেকে ছিদ্র করে দিবেন। সকল ধরনের কোকো ডাস্ট, সার, ভার্মি কম্পোস্ট সবকিছু মিশানোর পরে আপনারা এভাবে করে দেন। করার পরে আমরা উম দেখব এই যে মাটি কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে, দেখছেন? এইভাবে ঝুরঝুরে না হইলে কিন্তু আপনার বীজ গজাবে না। এরপরে যেহেতু ছত্রাকনাশক দেইনি, আমি ছত্রাকনাশক হিসেবে সাবান পানি ব্যবহার করব। কারণ সাবান পানি দিলে একরকম বীজগুলো আর ভিজাইতে হবে না এবং ছত্রাকনাশক হিসেবে কাজ করে। এই কারণেই হুইল পাউডার বা ডিটারজেন্টের গুঁড়া ভিজিয়ে অর্থাৎ ১ লিটার পানিতে ১ গ্রাম ভিজিয়ে করেছি। তা এই একটা বেডের আমি ডবল বেডের নিচে পেঁয়াজের বপন করেছি, পেঁয়াজের বীজ বপন করেছি। এটাও বীজ বপন করেছি। আবার যে বেডটা আ করেছি ওখানেও বপন করব। কারণ অনেকগুলো এই বেডের বপন করেছি। তা আশা করা যায় ৩ থেকে ৪ দিনের মধ্যে বীজগুলো গজায় যাবে। এরপরে পানি দিয়ে ভিজাই দিব। ওই যে ছত্রাকনাশক পানি দিয়ে ভিজাই দিব। কারণ এখানে কিন্তু অনেক এইভাবে বড়, বড় ঢিল, বড়, বড় সবগুলো বেছে ফেলায় দিবেন এবং পানির বিশেষ করে বীজগুলো ছোট তো আস্তে, আস্তে খুব গভীরে গেলে বীজ গজাবে না। এজন্য মাটি দিয়ে আস্তে, আস্তে আলগা করে দিবেন। আলগা করার পরে এই যে দেখছেন কালো, কালো বীজ আলগা করার পরে আপনাদেরকে পানি দিতে হবে, হ্যাঁ? যে পানি দিয়ে ভিজাই দিবেন, পুরোটাই ভিজাই দিবেন। তাতে করে আপনার বীজগুলো এই যে দেখছেন এটা হচ্ছে সেই সাবান পানি বা আম ডিটারজেন্ট পাউডার ভিজিয়ে দিয়েছি। এই যে এভাবে ভিজাই দিবেন, পুরো পানি দিয়েও ভিজাই দিবেন। পানি দিয়ে ভিজাই দিলে বীজগুলো আস্তে, আস্তে গজিয়ে যাবে। দেখা যাক ৩ দিন পরে কেমন হয়। আমি আপডেট দিব। তা আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাকে অনুপ্রেরণা দিবেন। কারণ আপনাদের জন্য এই অফিস থেকে এসেই আমি কিন্তু এগুলো করি। এদেশের কৃষিকে ভালোবাসুন। কৃষি হোক এদেশের প্রাণ। প্রত্যেকটা